আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি তোমাদের ইংলিশ এসবি এর যে যোগ্যতাগুলো আছে বা যে কম্পিটেন্সিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা এই তোমাদের যে ইংলিশ এসবি বা ইংলিশ যে টেক্সট বুকটি আছে, ঠিক আছে, এই ইংলিশ বইটি পড়ার পরে বা পড়া শেষ করে তোমরা যে যোগ্যতাগুলো অর্জন করবা, ঠিক আছে, বা যে কম্পিটেন্সিগুলো তোমরা অ্যাচিভ করবা, আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে গ্রেড 9, অর্থাৎ কি ক্লাস 9 যেটাকে আমরা বলে থাকি সেটাকে এখন কি গ্রেড 9 বলা হয়, ঠিক আছে। বন্ধুরা, গ্রেড 9-এর বা ক্লাস 9-এর তোমাদের টোটাল কম্পিটেন্সিজ আছে 5টি, ঠিক আছে। টোটাল কম্পিটেন্সি বা মোট কম্পিটেন্সি বা মোট যোগ্যতা আছে কয়টি? 5টি, ঠিক আছে। এবং টোটাল পিআই বা মোট পিআই, ঠিক আছে। পিআই বলতে বন্ধুরা পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। মোট পারফরমেন্স ইন্ডিকেটর বা পারদর্শিতার সূচক আমরা যেগুলোকে বলে থাকি, এগুলো আছে কয়টা? 21টি, ঠিক আছে বন্ধুরা। চলো তাহলে আমরা দেখি। 1 নম্বর যে কম্পিটেন্সি আছে, 1 নম্বর যে যোগ্যতাটি, সেটা হচ্ছে কি দেখো, অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়নস ইন আ গিভেন টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে কি যে একটা টেক্সটের মধ্যে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে তারা কি করতে পারবে বা তোমরা কি করতে পারবা? ডিস্টিংগুইশ করতে পারবা। ডিস্টিংগুইশ মানে কি? আলাদা করতে পারবা, ঠিক আছে। কোনটি ফ্যাক্ট এবং কোনটি অপিনিয়ন, এগুলো তোমরা কি করতে পারবা? তোমরা মানে আলাদা করতে পারবা। বন্ধু, যখন তোমরা কোনো একটা টেক্সট থেকে বা কোনো একটা অনুচ্ছেদ থেকে তোমার ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে আলাদা করতে পারবা, তখনই তোমরা বুঝতে পারবা যে তোমাদের কি 1 নম্বর যে কম্পিটেন্সিটি আছে সেটি তোমাদের অ্যাচিভ হয়ে গেছে। বন্ধু, ফ্যাক্ট এবং অপিনিয়ন কি? ফ্যাক্ট হচ্ছে যে কোনো প্রকৃত ঘটনা বা সত্যিকারের কোনো ঘটনা, অর্থাৎ কি যেটা কোনো পরিবর্তন নেই, যেটা ফিক্সড, ঠিক আছে বন্ধুরা, সেটাই হচ্ছে কি ফ্যাক্ট। আর অপিনিয়ন্স হচ্ছে কি ভ্যারিয়েবল, মানে যেটা পরিবর্তনশীল, ঠিক আছে, যেটা হয়তো বা একজন বলে একটা, আরেকজন আবার বলে কি আরেকটা, ঠিক আছে বন্ধুরা। এই ধরনের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কি অপিনিয়ন, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছো ফ্যাক্ট এবং অপিনিয়ন কি। যেমন যদি বলা হয় যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, এটি হচ্ছে কি ফ্যাক্ট, ঠিক আছে, এখানে কোনো মতামত নেই, ঠিক আছে। এখন যদি বলা হয় যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে অনেক লোক জীবন দিয়েছেন, বন্ধুরা, এই যে অনেক লোক বলতে কি, সেটা অনেকে আমরা কি একটা আনুমানিক বলে থাকি যে 30 লক্ষ, ঠিক আছে, কিন্তু সে সত্যিকার অর্থে কি 30 লক্ষ লোকেই যে জীবন দিচ্ছে এমনটা কিন্তু নয়, ঠিক আছে, আরো কম বেশি হতে পারে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে ফ্যাক্ট, অফিডিয়ন। এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি হচ্ছে কি ফ্যাক্ট, ঠিক আছে বন্ধুরা। এই জিনিসগুলো তোমরা কি 1 নম্বর কম্পিটেন্সি অ্যাচিভ হওয়া মানে কি তোমরা এই বিষয়গুলোকে আলাদা করতে পারবে একটা টেক্সট থেকে, ঠিক আছে বন্ধুরা। 1 নম্বর কম্পিটেন্সির আন্ডারে এখানে দেখো 4টা আমরা পিআই দেখতে পাচ্ছি বা 4টি পারফরমেন্স ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে দেখো, এই দেখো এখানে কি 0.2, তারপর 0.9, 0.1, 0.1, এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝানো হয়, ঠিক আছে। এটি কিন্তু আমি গত একটি ক্লাসে আলোচনা করেছি, তারপর তোমাদেরকে একটু দেখাই। চলো তাহলে আমরা একটু দেখে নিই এটা। সেটা হচ্ছে দেখো, এইখানে দেখো, এখানে দেখা যায় 0.2, ঠিক আছে। 0.2 বলতে এখানে কি সাবজেক্ট কোডকে ইন্ডিকেট করতে, সাবজেক্ট কোড বলতে তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি আছে, ঠিক আছে, সেই ইংলিশ সাবজেক্টের কোডকেই কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। আর 0.8 বলতে এখানে কি গ্রেড 8 বা ক্লাস 8কে বোঝানো হয়েছে। আর এখানে যদি তোমার 0.9 থাকে তাহলে কি গ্রেড 9কে বোঝা হবে, ঠিক আছে বন্ধুরা। তারপর এখানে মাঝখানে এই সংখ্যাটা দ্বারা কি কম্পিটেন্সি বা যোগ্যতাকে ইন্ডিকেট করতেছে। এবং শেষের যে সংখ্যাটি আছে এটি দ্বারা পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে, বা পিআই যেটাকে আমরা বলে থাকি সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে সাবজেক্ট কোড, মানে কি ইংলিশের কোড। আর এখানে মাঝখানে এই সংখ্যাটা হচ্ছে কি ক্লাসকে ইন্ডিকেট করে, কোন ক্লাস, ঠিক আছে, ক্লাস 8 না ক্লাস 9। 8 আছে তার মানে কি ক্লাস 8 এটি বা গ্রেড 8। যদি এখানে 9 থাকলে কি হবে? গ্রেড 9, ঠিক আছে বন্ধুরা। আর এই সংখ্যাটা হচ্ছে কি কম্পিটেন্সি নাম্বার বা যোগ্যতার নাম্বার, এটা ইন্ডিকেট করতেছে। এবং 1 নম্বর কম্পিটেন্সির এই সংখ্যাটা হচ্ছে কি যে কত নম্বর পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। 3 আছে তার মানে কি 1 নম্বর কম্পিটেন্সি 3 নম্বর পিআই এটা, ঠিক আছে। যদি এখানে 2 থাকে তাহলে বুঝতে হবে কি যে 1 নম্বর কম্পিটেন্সি বা 1 নম্বর যোগ্যতার 2 নম্বর পিআই। এক থাকলে কি 1 নম্বর পিআই বা 4 থাকলে 4 নম্বর পিআই, ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা আবার ইয়েতে চলে যাই। দেখো, এই সংখ্যাগুলি কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। দেখো, এই যে 0.2 মানে কি হচ্ছে গ্রেড, সাবজেক্ট কোড, তারপর এটা হচ্ছে কি গ্রেড বা ক্লাস 9 যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে কি এই, তোমার কম্পিটেন্সি নাম্বার, আর এটা হচ্ছে কি পিআই নাম্বার। তার মানে কি 1 নম্বর কম্পিটেন্সির 1 নম্বর পিআই হচ্ছে এটি, ঠিক আছে। যে স্টুডেন্ট কি আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট, অর্থাৎ বলা আছে কি যে একটা স্টুডেন্ট কি করতে পারবে, যে একটা টেক্সট থেকে ফ্যাক্টগুলোকে আলাদা করতে পারবে,
তারপর 2 নম্বর যে পিআইটা সেটা হচ্ছে কি, স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজি টু এক্সট্রাক্ট দ্য রাইটার্স অপিনিয়নস ইন এ টেক্সট, মানে কি কোনো একটা টেক্সট থেকে ছাত্রছাত্রী কি করতে পারবে, তোমার অপিনিয়নগুলোকে আলাদা করতে পারবে। তারপর 3 নম্বর যে পিআইটি সেখানে কি স্টুডেন্ট ডিস্টিংগুইশ ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স ইন এ টেক্সট, মানে কি একটা টেক্সট থেকে তারা ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে আলাদা করতে পারবে। তারপর 4 নম্বর আছে ইভ্যালুয়েট দ্য রাইটিংস অফ রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টপিক, অর্থাৎ এখানে কি তিনি ছাত্রছাত্রী কি করতে পারবে, যে তোমার লেখকের যে মতামত, ঠিক আছে, এটাকে টপিক অনুযায়ী লেখকের যে মতামত এটাকে সে ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করতে পারবে, ঠিক আছে, যে কতটুকু যুক্তিযুক্ত। সো বন্ধুরা এই হচ্ছে কি আমাদের 1 নম্বর কম্পিটেন্সি, এবং 1 নম্বর কম্পিটেন্সির আন্ডারে এখানে কি পিআই হচ্ছে 4টা, যে 4টা পিআই আমরা দেখলাম বা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো এখানে দেখলাম, ঠিক আছে। যখন এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের 1 নম্বর কম্পিটেন্সিটি অ্যাচিভ হয়ে গেছে বা 1 নম্বর যোগ্যতাটি অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। সো নেক্সট যে দেখো কম্পিটেন্সি আছে সেটা হচ্ছে কি 2 নম্বর যে কম্পিটেন্সিটি, অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেনটেন আ ক্লারিটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ বলা হচ্ছে কি যে কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা অভিব্যক্তি, ঠিক আছে, এটাকে স্পষ্ট করার জন্য ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, কি করতে পারবে, যে ডিভাইস টোনালিটি মানে টোনালিটির ব্যবহারটা করতে পারবে, টোনালিটি সম্পাদন করতে পারবে, বা কোন টোনালিটি ব্যবহার করা দরকার সেটা তুমি করতে পারবা, ঠিক আছে। কোনো একটা বিষয়কে তুলে ধরার জন্য পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে তুলে ধরার জন্য টোনের যে ব্যবহারগুলো, ঠিক আছে বন্ধুরা। সো টোনালিটিটা হচ্ছে কি, যে টোনের সঠিক ব্যবহার, ঠিক আছে, সেটা বিভিন্ন প্রকার হতে পারে। চলো বন্ধুরা আমরা টোনালিটি সম্পর্কে জেনে নেই। সো দেখো এখানে নোটস অন টোনালিটি অফ এ টেক্সট, টোন থেকে টোনালিটি কথাটি চলে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। টোন বা সুর, টোন হলো একটি সাহিত্যিক যন্ত্র বা যা একটি চরিত্রের প্রতি লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয় পরিস্থিতি বা পাঠের বিষয়বস্তুর উপর, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা সাহিত্যিক যন্ত্র যেটা কি পরিস্থিতি বা পাঠের বিষয়বস্তুর উপর মানে লেখকের যে মনোভাব, ঠিক আছে, এটা প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। এটির মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে লেখক এবং পাঠকদের, ঠিক আছে, বিশেষ মনোভাব এবং প্রভাবিত করে একটি সুনির্দিষ্ট চরিত্র পরিস্থিতি বা পাঠের অনুভূতির উপর, অর্থাৎ বলতে কি যে এটা লেখক এবং পাঠকদের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, সেটা কি যে চরিত্রের মাধ্যমে, ঠিক আছে, বা পরিস্থিতি বা পাঠের অনুভূতির উপর, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো যে টোনালিটির মধ্যে মানে যে বিষয়গুলো পড়ে তেমন হচ্ছে শব্দ চয়ন, ঠিক আছে, মানে কি ওয়ার্ড চয়েস, ঠিক আছে, যে আমরা কথা বলার সময় কিন্তু কি যে অনেকে মানে অনেক প্রকার শব্দ ব্যবহার করে থাকি, ঠিক আছে, মানে বিভিন্ন জন বিভিন্ন প্রকার আমরা কিন্তু ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি কথা বলার সময়, যেটা আমরা কি যেটা টোনালিটির মধ্যে পড়ে যায়। যেমন টোন বোঝার জন্য সঠিক শব্দ বাছাই করা জড়িত, সরি বাছাই করা জড়িত না বন্ধুরা, যে বাছাই করা উচিত বা দরকার। লেখকরা এমন শব্দ চয়ন করেন যা তাদের পছন্দের সুরে মানানসই, ঠিক আছে, বা লেখকেরা কোনো কিছু লেখার জন্য, ঠিক আছে, বিভিন্ন রকম শব্দ তারা কিন্তু চয়ন করে থাকেন বা পছন্দ করে থাকেন। তাহলে টোনালিটির একটা উপাদান হচ্ছে কি শব্দ চয়ন, বা একটা ওয়ে হচ্ছে শব্দ চয়ন বা মানে ওয়ার্ড সিলেকশন যেটাকে আমরা বলে থাকি। যেমন দেখো লেখকের কণ্ঠ, তাহলে একজন লেখক যেভাবে কথা বলেন তা সুরের জন্য গুরুত্বপূর্ণ, এটা বা টোনালিটির জন্য গুরুত্বপূর্ণ, এটা তাদের ব্যক্তিত্বের মতো তারা কিভাবে জিনিসগুলো দেখে এবং কিভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি টোনালিটির মধ্যে পড়ে যায়। এবং অনুভূতিটা, ঠিক আছে, টোনালিটি লেখার মধ্যে কি দেখো অনুভূতি তৈরি করে, গুরুতর থেকে মজা, এবং এটা প্রভাবিত করে পাঠকরা যেমন অনুভব করেন। মেজাজ এবং স্বর একসাথে কাজ করে একটি আবেগ সেট করার জন্য, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ বলা হচ্ছে কি যে একটা আবেগ যখন আমরা কোনো কথা বলি, কথা বলার সময় কি আমাদের মেজাজের সাথে সাথে আমাদের স্বরটা কিন্তু পরিবর্তন হয়। যখন আমরা কি কোনো রাগান্বিত কোনো মানে কথা বলে থাকি তখন কিন্তু আমাদের স্বরটাও কিন্তু ইয়ে হয়ে যায়, রাগান্বিত আপনার স্বরটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আবার যখন কোনো নম্রভাবে বা ভদ্রভাবে কোনো কথা বলি তখন আমাদের কি স্বরগুলো কি হয়ে যায় বা কথাগুলো চেঞ্জ হয়ে যায়। সো অনুভূতিটা হচ্ছে কি টোনালিটির মধ্যে পড়ে। এবং একটা হচ্ছে রূপক ভাষা, যেটাকে আমরা সিমিলি বা মেটাফর বলে থাকি। সো এই সিমিলি বা মেটাফর এগুলোও কিন্তু কি টোনালিটির মধ্যে পড়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টোনালিটিটা হচ্ছে কি, টোনালিটি হচ্ছে যে কোনো একটা বিষয়কে এক্সপ্রেস করার জন্য বা তুলে ধরার জন্য আমরা বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্ন শব্দ ব্যবহার করে, বিভিন্ন সুর ব্যবহার করে, তারপর রূপক, ঠিক আছে, সিমিলি বা মেটাফর ব্যবহার করে যখন আমি বিষয়গুলো তুলে ধরি, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে কি টোনালিটি, ঠিক আছে বন্ধুরা। এই কাজগুলো করতে তারা কিন্তু কি সক্ষম হবে 2 নম্বর কম্পিটেন্সিতে। যেমন 2 নম্বর কম্পিটেন্সির আন্ডারে দেখো এখানে পিআই আছে 4টি, ঠিক আছে, যেমন দেখো পিআই 1 2 3 4, ঠিক আছে। দেখো 2 নম্বর কম্পিটেন্সি এর আন্ডারে কি 4টা পিআই আছে এখানে। তো 4টা পিআই এর মধ্যে দেখো এখানে
এক নম্বর যে পিআইটি থেকে দেখো, স্টুডেন্টস আইডেন্টিফাই ভেরিয়াস টোনালিটি ডিভাইস ইন এ টেক্সট, মানে কি তারা কি একটা টেক্সটের মধ্যে বিভিন্ন রকম টোনালিটিগুলো তারা আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, যে টোনালিটিগুলো ব্যবহার হয় বা টোনগুলো ব্যবহার করা হয় সেগুলো তারা আইডেন্টিফাই করতে পারবে। তারপর 2 নম্বর যে এখানে দেখো ইয়েটি, অ্যানালাইজ পারপোজ অফ টোনালিটি ডিভাইস ইন এ টেক্সট, মানে একটা টেক্সটের মধ্যে টোনালিটির যে ব্যবহারের যে উদ্দেশ্য এইটা তারা বিশ্লেষণ করতে পারবে। তারপর কি স্টুডেন্টস এক্সপ্লেন দ্য মোড অফ এ টেক্সট, মানে তারা ছাত্রছাত্রীরা কি করতে পারবে যে একটা টেক্সটের যে মোড ধরন, ঠিক আছে, ভাব, এটাকে তারা এক্সপ্লেন করতে পারবে। তারপর স্টুডেন্ট ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ ভেরিয়াস টোনালিটি ডিভাইস টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড আইডিয়াস, মানে ছাত্রছাত্রীরা কি তাদের চিন্তা চেতনা এবং ধারণাগুলোকে, ঠিক আছে, বিষয়গুলোকে তুলে ধরার জন্য তারা কি করতে পারবে, বিভিন্ন টোনালিটি ব্যবহারের মাধ্যমে সেগুলো প্রদর্শন করতে পারবে বা বিভিন্ন টোনালিটি ব্যবহার করে সেগুলো তুলে ধরতে পারবে। ঠিক আছে বন্ধুরা, সো বন্ধুরা যখন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এগুলো করতে যখন আমরা সক্ষম হব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি কম্পিটেন্সি 2 অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, সো নেক্সট যে কম্পিটেন্সি, 3 নম্বর যে কম্পিটেন্সি, সেটা হচ্ছে দেখো এখানে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জেন্ডার্স। সো বন্ধুরা জেন্ডার্স হচ্ছে কি অন কাইন্ড অফ বা টাইপ বা সর্টস বা প্রকারভেদ যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ বিভিন্ন প্রকার যে লেখাগুলো আছে। ঠিক আছে, জেন্ডার বলতে কি মানে তোমার লেখার যে ধরন, যেমন সেটা হতে পারে কি পোয়েম, হতে পারে কি লিটারেচার, ঠিক আছে, হতে পারে কি প্রোজ পোয়েট্রি, বিভিন্ন ধরনের বা ড্রামা। ঠিক আছে, এই জন্য যে বিভিন্ন প্রকার লেখাগুলো আছে এগুলোকে, ঠিক আছে, এগুলোর স্ট্রাকচার এবং অর্গানাইজেশন তারা করতে পারবে। ঠিক আছে, মানে কোন গঠন, অর্থাৎ কি একটা পোয়েম লিখতে গেলে কোন স্ট্রাকচার তাকে ফলো করতে হবে, তারপর একটা ড্রামা লিখতে গেলে তাকে যে স্ট্রাকচার, কোন স্ট্রাকচার ফলো করতে পারবে বা হবে। ঠিক আছে, বা একটা ট্র্যাজেডি, ঠিক আছে, বা কোনো একটা নভেল বা উপন্যাস লেখার জন্য তাদেরকে কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে তারা কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, সো বন্ধু দেখো যে 3 নম্বর পিআই আন্ডারে কিন্তু এখানে তোমার সরি 3 নম্বর কম্পিটেন্সির আন্ডারে পিআই আছে 4টা। ঠিক আছে, 4টি পিআই দেওয়া আছে এখানে দেখো। সো 1 নম্বর যেটা আছে আউটলাইন দ্য স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশনাল ফিচার্স অফ এ টেক্সট, মানে তারা কি করবে, কোনো একটা টেক্সটের গঠন এবং অর্গানাইজেশন, মানে সেগুলোকে যে সম্মিলিত করবে, এই বিষয়গুলো যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তারা তৈরি করতে পারবে বা লিখতে পারবে। তারপর এসএস অ্যানালাইজ দ্য পারপোজ অফ ভেরিয়াস জেন্ডার্স অফ টেক্সট, মানে কি ছাত্রছাত্রীরা কি করতে পারবে, যে বিভিন্ন প্রকার যে তোমার কোনো একটা টেক্সটের যে জেন্ডার্স, মানে যে বিভিন্ন প্রকার যে ধরন, লেখার যে ধরনগুলো আছে, এমনি কি কারণে, ঠিক আছে, কি উদ্দেশ্যে এই ধরনগুলো বা এই প্রকারগুলো ইউজ করা হয়েছে, সেই উদ্দেশ্যগুলো তারা কি অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তারপর 3 নম্বর যে দেখো পিআইটি আছে স্টুডেন্টস কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য স্ট্রাকচার ফিচার্স অফ ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, মানে কি কোনো একটা টেক্সটের যে তোমার মানে তুলনাগুলো, ঠিক আছে, গঠনের যে তুলনাগুলো, এগুলো তারা কি করতে পারবে, মানে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলোকে তারা তুলনা করতে পারবে। ঠিক আছে, কোনো একটা টেক্সটের বা কোনো একটা জেনার্সের, জেনার্সের মানে কি যে বিভিন্ন যে ধরো সেটা পোয়েম বা তোমার ট্র্যাজেডি বা ধরো কোনো কি বলে লিটারেচার, ঠিক আছে, এই যে এগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে তারা কি করতে পারবে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, মানে তুলনা করতে পারবে। তারপর 4 নম্বর যে আছে দেখো এখানে ফলোইং দ্য স্ট্রাকচারাল অ্যান্ড অর্গানাইজেশন ফিচার্স এসএস প্রডিউস ডিফারেন্ট জেন্ডার্স অফ টেক্সট, মানে কি তারা কি গঠন এবং অর্গানাইজেশন, মানে কি সেগুলো সম্মিলিতকরণ, ঠিক আছে, সংঘবদ্ধকরণ, এর মাধ্যমে তারা কি করতে পারবে, মানে এই ফিচার্সগুলো, এই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, স্ট্রাকচার এবং অর্গানাইজেশন, এই যে ফিচার বা এই যে বৈশিষ্ট্যগুলো ফলো করে তারা কি করতে পারবে, যে কোনো একটা জেন্ডার্স, মানে কোনো একটা লেখা তারা প্রডিউস করতে পারবে বা কোনো একটা বিষয় তারা লিখতে, কবিতা লিখতে পারবে অথবা আর কি ড্রামা লিখতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো যখন আমরা মানে ক্লিয়ার বুঝতে পারবো, ঠিক আছে, বা এই কাজগুলো যখন আমরা হাতে কলমে নিজেই করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো কি যে আমাদের 3 নম্বর কম্পিটেন্সিটি অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, সো নেক্সট 4 নম্বর যে কম্পিটেন্সি দেখো এখানে the ability to critically analyze and evaluate linguistic norms in accordance with the power relations in a particular cultural context। বলা হচ্ছে যে একটা বিশেষ সাংস্কৃতিক কোনো একটা বিষয়ে যখন ইয়ে করা হয়, মানে বিষয়কে যখন ক্রিটিক্যালি অ্যানালাইজ করা হয়, ঠিক আছে, যখন তুলে ধরা হয়, তখন এখানে যে তোমার লিঙ্গুইস্টিক নর্মগুলো যেগুলো ইউজ করা হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পাওয়ার রিলেশন, ঠিক আছে, পাওয়ার রিলেশন অনুযায়ী। তোমাদের পাওয়ার রিলেশন বলতে কি যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, কোনো একটা জায়গায় মানে তোমার বিভিন্ন লোক
কাজ করে, ঠিক আছে। এখানে কিন্তু তাদের মর্যাদা অনুযায়ী, ঠিক আছে, মর্যাদা অনুযায়ী কিন্তু তাদের একটা স্ট্যাটাস থাকে, মানে ইয়া থাকে, মানে স্ট্যাটাস অনুযায়ী কিন্তু একটা ক্লাসিফিকেশন থাকে, একটা ভাগ থাকে, ঠিক আছে। সো যারা নিম্ন শ্রেণীর তারা কি করে, তার থেকে উচ্চ শ্রেণীর যারা আছে তার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক থাকে, তারা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাগুলো ইউজ করে থাকে, ওই উচ্চ শ্রেণীর লোকটি কিন্তু নিম্ন শ্রেণীর লোকের সাথে কিন্তু সেই ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু তারা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো এই ধরনের যে স্টেপ বাই স্টেপ, যেমন একটা অফিসে কি P1 থাকে, তারপর কি, তারপর ধরো আপনার কাছে সহকারী ইয়ে থাকে, তারপর কি আরো আপনার কাছে কোনো অফিসার থাকে, সিনিয়র অফিসার থাকে, ঠিক আছে। এই ধরনের যে রিলেশনে বা এই ধরনের কথাগুলোর সময়, কথা বলার সময় যে লিঙ্গুইস্টিক নর্মস, মানে ভাষার যে মানদণ্ড, ভাষার যে ব্যবহারটা করা হয়, এগুলো তারা কি করতে এবং মানে এগুলোকে ইভ্যালুয়েট করতে পারবে, মূল্যায়ন করতে পারবে, এবং সেগুলোকে তারা কি করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। সো কম্পিটেন্সি 4 এর আন্ডারে এখানে পিআই আছে চারটি, sorry, তিনটি। সো তিনটে পি আমরা কি দেখে নেই। স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ারসি ইন এ পার্টিকুলার কনটেক্সট। বলা হচ্ছে যে ছাত্রছাত্রীরা তোমার হায়ারসি মানে হচ্ছে যাদের মানে তোমার যাজকতন্ত্র বা কোনো একটা জায়গায় মানে স্ট্যাটাস অনুযায়ী যে ক্লাসিফিকেশন করা হয়, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে। এই ধরনের জায়গাগুলোতে তারা যে মানে বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, যে ভাষাগুলো ইউজ, এক এক শ্রেণীর লোক এক এক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ঠিক আছে। যেটা কি মনে করেন যে আমি এক শ্রেণীর লোকের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, তারা কিন্তু আমার সাথে সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারবে না, ঠিক আছে। এই ধরনের যে ল্যাঙ্গুয়েজের ব্যবহারগুলো, এগুলো তারা কি করতে পারবে, তোমার আউটলাইন মানে একটা ইয়ে তৈরি করতে, আউটলাইন তৈরি করতে পারবে, মানে কি মানে যেখানে আমাদের কি বলে, মানে কিভাবে কথা বলা দরকার, কিভাবে কথা বলা উচিত, ঠিক আছে। সেই যে কথা বলার যে তোমার লিঙ্গুইস্টিক যে নর্মগুলো আছে, ঠিক আছে, মানে তোমার সেইটা তারা কি করতে পারবে, আউটলাইন করতে পারবে, রূপরেখা তৈরি করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তারপর 2 নম্বরে কি বলছে দেখো, স্টুডেন্টস অ্যানালাইজ দ্য ইউজ অফ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হ্যাটস ইন এ পার্টিকুলার কালচারাল কন্টেক্সট। মানে এখানে বলা হচ্ছে কি যে ছাত্রছাত্রীরা কি বিশ্লেষণ করতে পারবে ইউজ অফ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স, মানে বিভিন্ন রকম যে ভাষার যে বৈশিষ্ট্যগুলো রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ারসি, মানে এরকম উচ্চ শ্রেণীর কোনো লোকের সঙ্গে যখন আমরা কথা বলি বা তুলে ধরি ইন এ পার্টিকুলার কালচারাল কনটেক্সট, মানে বিশেষ নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক বিষয়ে যখন আমরা কথা বলি, তাহলে সমাজে বিভিন্ন রকম যে ভাষা বৈশিষ্ট্যপূর্ণ যে ভাষাগুলো ব্যবহার করে থাকি, এগুলো তারা কি করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তারপর 3 নম্বর যেটা আছে দেখো এখানে, স্টুডেন্টস ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ ভেরিয়াস স্ট্র্যাটেজিস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার হায়ারসি ডিউরিং কনভারসেশন ইন এ পার্টিকুলার কন্টেক্সট। মানে যখন তারা নির্দিষ্ট কিছু একটা কনভার্স বা বিষয় নিয়ে কথা বলবে, কথা বলার সময় তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করবে, ঠিক আছে। মানে কি কৌশল অবলম্বন অবলম্বন করে সেই বিষয়গুলোকে তারা কি করবে, তুলে ধরবে, ঠিক আছে। যেমন যখন আমাদের মধ্যে এই ক্ষমতা বা এই এবিলিটি গুলো অর্জন অ্যাচিভ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কম্পিটেন্সি 4 অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। সো নেক্সট লাস্ট যে কম্পিটেন্সি আছে দেখো এখানে, অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট aesthetics in English literary text and to internalize aesthetic value in one's own articulation। অর্থাৎ বলা হচ্ছে যে কি যে অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট দ্য এস্থেটিক ইন ইংলিশ লিটারি টেক্সট, অর্থাৎ কি মানে একটা ইংরেজি সাহিত্যের মধ্যে বা কোনো একটা প্রবন্ধের মধ্যে যে বিভিন্ন রকম যে তোমার সৌন্দর্য শাস্ত্র, মানে কি চারুকলা, ঠিক আছে, বিভিন্ন যেমন কি মানে ধরো নন্দন তত্ত্ব, যেটাকে আমরা অ্যাস্থেটিক মানে হচ্ছে নন্দন তত্ত্ব, মানে কোনো একটা লেখাকে সুন্দর করার জন্য আমরা যে বিষয়গুলো ইউজ করে থাকি, ঠিক আছে, যে বিষয়গুলো ইউজ করি বা যে ধরো বিভিন্ন রকম যে ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করে থাকি, এগুলোকে মূলত কিন্তু এস্থেটিক বলা হচ্ছে। যে এগুলোকে তারা কি করতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে, মানে কি যেমন একটা লেখা পড়ে কিন্তু আমরা অনেক সময় কমেন্ট করি যে লেখাটি অনেক সুন্দর হয়েছে, লেখাটি পড়ে আমার ভালো লাগলো, ঠিক আছে। অবশ্যই সেখানে কোনো না কোনো একটা কারণ আছে যে কারণে তোমাকে লেখাটি ভালো লাগতেছে। এই বিষয়গুলো সে কি গুণ করতে করতে পারবে, অ্যান্ড টু ইন্টারনালাইজ অ্যাস্থেটিক ভ্যালু ইন অন ওন আর্টিকুলেশন, এবং এটা কি করতে পারবে, অন্তরীণ করতে পারবে, এটা এটা নিজের মধ্যে কি ধারণ করতে পারবে। এটা হচ্ছে কি মানে ধারণ করে সেগুলোকে সে নিজের মধ্যে ইয়ে করতে পারবে, মানে জড়ো করতে পারবে বা কি সীমাবদ্ধ করতে পারবে। অর্থাৎ কি কোন লেখার সৌন্দর্য সে পড়বে, পরে কি সেগুলো সে প্রশংসা অ্যাপ্রিসিয়েট করতে পারবে, পাশাপাশি সে সে কি করতে পারবে, নিজের মধ্যে সে সেগুলোকে কি মানে ধারণ করতে পারবে, ঠিক আছে বন্ধু। এই হচ্ছে কি কম্পিটেন্সি 5। সো কম্পিটেন্সি 5-এর দেখো এখানে তোমার পিআই আছে 6টি, ঠিক আছে। দেখো ফার্স্ট যে পিআইটি আছে কি, ফলোয়িং দ্য লিটারেরি ফিচার্স স্টুডেন্টস প্রডিউস টেক্সট, মানে কি লিটারেরি ফিচারগুলো মানে সাহিত্যের যে বৈশিষ্ট্য এগুলো ফলো করে বা অনুসরণ করে তারা কি করবে, একটা টেক্সট প্রডিউস বা টেক্সট তৈরি করবে। তারপর
এখানে দেখো 2 নম্বরে যেটা বলা আছে এসএস এক্সপ্রেস দিয়ার ফিলিংস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট দ্য লিটারি টেক্সট, মানে কি তারা ওই যে সাহিত্যের যে টেক্সট বা যে বিষয়বস্তুটি আছে সেখানে তারা কি তাদের অনুভূতি এবং মতামত তারা ব্যক্ত করতে পারবে। তারপর হচ্ছে কি 3 নম্বর যেটা আছে স্টুডেন্টস আইডেন্টিফাই ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারি টেক্সট, মানে ছাত্রছাত্রীরা কি যে কোনো একটা টেক্সটের মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে যে স্টাইলিস্টিক ফিচার মানে শৈল্পিক যে বৈশিষ্ট্যগুলো বিভিন্ন রকম শৈল্পিক যে ইয়াগুলো বিষয়গুলো তুলে ধরা হয় বা ইউজ করা হয় সেগুলো তারা কি আইডেন্টিফাই করতে পারবে। তারপর 4 নম্বর স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপোজ অফ স্টাইলিস্টিক ফিচার্স ইউজড ইন লিটারি টেক্সট, মানে কি কোনো একটা লিটারি টেক্সটের মধ্যে যে স্টাইলিস্টিক ফিচারগুলো ব্যবহার করা হয় সেগুলোর দ্বারা উদ্দেশ্যটা মানে কারণটা তারা উদ্ভাবন করতে পারবে বা বলতে পারবে। অ্যান্ড 1 নাম্বার দেখো এখানে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট দ্য ইউজ অফ ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারি টেক্সট, মানে ছাত্রছাত্রীরা কি যে একটা লিটারি টেক্সটের মধ্যে যে বিভিন্ন রকম যে স্টাইলিস্টিক ফিচারগুলো ইউজ করা থাকবে এগুলোর অনুভূতি তারা ব্যক্ত করতে পারবে। তারপরে কি ইউজ ইউজিং ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস, মানে কি বিভিন্ন রকম স্টাইলিস্টিক ফিচার মানে শৈল্পিক যে বৈশিষ্ট্য তারা ব্যবহার করে তারা তাদের অনুভূতিকে ব্যক্ত করতে পারবে বা তুলে ধরতে পারবে। ঠিক আছে বন্ধুরা, সো এই হচ্ছে তোমাদের 5টি কম্পিটেন্সি। ঠিক আছে, 5টি কম্পিটেন্সি যে পিআই গুলো সহ আমি আলোচনা করলাম। সো বন্ধুরা তোমরা একটু যেহেতু লেখা আছে এখানে অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে করে মনোযোগ সহকারে এগুলো দেখবা। ঠিক আছে, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো বন্ধুরা তাহলে আমাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে যে আমরা ইংলিশ সাবজেক্টটি ঠিক আছে যে নবম শ্রেণীতে ইংলিশ বইটি পড়তেছি, ঠিক আছে এই বইটি শেষে আমরা কি জানবো, ঠিক আছে বা কোন যোগ্যতাগুলো অর্জন করবো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। ঠিক আছে, জানা থাকলে তাহলে বছর শেষে বা পড়ার সময় আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে মানে লক্ষ্যে আমরা পৌঁছতে পারতেছি কিনা বা আমাদের যেটা অর্জন করা উচিত এই বইটি পড়ে বা এই টেক্সটটি পড়ে, ঠিক আছে সেটা আমরা আসলে আদৌ পাচ্ছি কিনা। ঠিক আছে, এই জন্য তোমরা কি করবা এই বিষয়গুলো জেনে, ঠিক আছে ভালোভাবে জেনে যদি বইটি পড়ো তাহলে তোমরাই বুঝতে পারবা আসলে তোমরা কতটুকু এই যোগ্যতাগুলো অর্জন করতে পারছো। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত আমরা যেন তোমাদের সবাইকে ভালো লাগে। আল্লাহ হাফিজ।